ক্লাস 12-এর অ্যালকোহল ফেনল ইথার ইউনিটের যে অংশগুলি শুরু হয়েছিল, যে পর্বগুলি শুরু হয়েছিল, আজকে তার পরবর্তী পর্ব। এই পর্বে আমরা পড়ব ফেনল প্রস্তুতির সাধারণ পদ্ধতি, অর্থাৎ কি করে আমরা ফেনল তৈরি করতে পারবো। প্রথম যে পদ্ধতিটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে কিভাবে ফেনল প্রস্তুত করা যাবে। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড কোনটা? এটা হলো আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড কি করে তৈরি করা যায় বেনজিন থেকে? বেনজিনের মধ্যে যদি আমরা গাঢ় H2SO4 দিয়ে হিট করি 80 ডিগ্রি সেলসিয়াসে, বা ধূমায়মান H2SO4 দিই, ধূমায়মান H2SO4 মানে SO3 আর H2SO4, অর্থাৎ H2S2O7 মানে ওলিয়াম। তাহলে ধূমায়মান H2SO4 মানে কিন্তু ওলিয়াম। তাহলে যদি আমরা ওলিয়াম দিই বা ধূমায়মান H2SO4 দিই, তাহলে আমরা পেয়ে যাব বেনজিন সালফোনিক অ্যাসিড। এবার এর মধ্যে যদি আমরা NaOH দ্রবণ দিই, তাহলে এই অ্যাসিডটি NaOH দ্রবণের সাথে বিক্রিয়া করবে, তৈরি করবে সোডিয়াম বেনজিন সালফোনেট। এরপরে এর মধ্যে সলিড NaOH দিয়ে গলন করলে 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। টেম্পারেচার আমাদের অত মেনশন করার দরকার নেই, হিট চিহ্ন লিখে দিলেই হবে। তাহলে তৈরি হবে সোডিয়াম ফেনক্সাইড বা সোডিয়াম ফেনেট। এর মধ্যে যদি আমরা ডাইলিউট HCl দিই, লঘু HCl দিই, তাহলে তৈরি হবে ফেনল। তাই যে ফেনল থেকে যে বেনজিন থেকে যে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটা কেমন ভাবে তৈরি হচ্ছে তার মেকানিজমটা আমরা দেখে নিই। যদি গাঢ় H2SO4 নিই, তাহলে দুটো গাঢ় H2SO4 মলিকিউলকে এইভাবে রাখলাম। যেমন গাঢ় H2SO4 এবং 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়, তো সেখানে দুটো গাঢ় H2SO4 অণু পরস্পরের সাথে এইভাবে বিক্রিয়া করবে। এখানে যে নিঃসঙ্গ জোটটা আছে সেটা দিয়ে H কে অ্যাটাক করবে, তাহলে এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে এই পার্টটা H+ নিয়ে তৈরি করলো কিন্তু OH2+, এই অংশটা। এবার এখানকার যে নিঃসঙ্গ জোটটা আছে সেটা যদি ডবল বন্ড ফর্মেশন করে, তাহলে এই দিক থেকে এটা বেরিয়ে যাবে। এবার এই ডবল বন্ড যেহেতু অ্যাটাক করলো, তাহলে এখানটায় এসে যেহেতু যুক্ত হচ্ছে, এখানে তো একটা হাইড্রোজেন আগে থেকে ছিল, আমরা দেখাইনি তাই, কিন্তু হাইড্রোজেন ছিলই, তো এখানে এসে যুক্ত হলো। তাহলে ডবল বন্ডটা কিন্তু এইদিকে উঠে গেছে, এই কার্বনের সাথে এসে যুক্ত হয়েছে। তাহলে এখানটা একটা পজিটিভ চার্জ হবে যেটা এখানটায় আছে, এবং অন্যান্য ডবল বন্ডগুলো যেরকম পজিশনে ছিল, অর্থাৎ এখানটায় এবং এখানটায়, তাই থেকে যাচ্ছে। এই যে ক্যাটায়নটা এখানে তৈরি হলো, কার্বোক্যাটায়ন বলবো আমরা, তো এই ক্যাটায়নটা কিন্তু স্টেবল, কারণ এটা রেজোন্যান্স করতে পারবে। এই যে ডাবল বন্ডগুলো এর সাথে কিন্তু রেজোন্যান্স করতে পারবে, এই ডাবল বন্ডগুলো কিন্তু রেজোন্যান্স করতে পারবে, অর্থাৎ এই প্লাস চার্জটা কিন্তু মুভেবল হবে, অর্থাৎ সবগুলো কার্বনে কিন্তু মুভ করবে। এখানে যদি মুভ করে, এই ডাবল বন্ডটা যদি মুভ করে, তাহলে এখানে আসবে, এই ডাবল বন্ডটা যদি মুভ করে, তাহলে এখানটায় আসবে। যেহেতু কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স করতে পারছে, তার মানে এটা স্টেবল, তাই এটা ফর্ম করলো। এইবার নেক্সট স্টেপে কি হবে, এখানে Hটা চলে আসবে, এই ডবল বন্ডটা চলে আসবে এবং Hটা বেরিয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি কি প্রোডাক্ট পাচ্ছি? তাহলে আমরা পেয়ে যাচ্ছি বেনজিন সালফোনিক অ্যাসিড। যদি ধূমায়মান H2SO4 মানে SO3 আর H2SO4 আছে, এই জন্যই ধূমায়মান, SO3টা গ্যাস হিসাবে বেরোতে থাকে, বা ওলিয়াম, এটাকে আমরা ওলিয়ামও বলতে পারি। তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি মেকানিজম কি হবে? এখানে তো SO3ও আছে, সেক্ষেত্রে কিন্তু SO3টা গাঢ় H2SO4 এর সাথে রিয়াকশন করে ফেলবে, এবং সেই রিয়াকশনে অ্যাকচুয়ালি এ নিবে H+ কে, বন্ডটা ভেঙে যাবে। তাহলে আমরা এই SO3টাকে কিভাবে পাচ্ছি? আমরা সেক্ষেত্রে SO3 কে পাবো এখানে, তখন পজিটিভ চার্জ হয়ে গেল, অর্থাৎ প্রোটোনেটেড সালফার ট্রাইঅক্সাইড আমরা পেলাম। এবার এইটা তেমন ভাবে রিয়াকশন করবে যেমন ভাবে এর আগের ক্ষেত্রে আমরা দেখলাম। আমরা ফেনল প্রস্তুতির দ্বিতীয় বিক্রিয়াতে আসি। এখানে আমরা নাইট্রোবেনজিন থেকে কিভাবে ফেনল তৈরি করা যায় সেটা দেখব।
তা নাইট্রোবেনজিন কি? নাইট্রোবেনজিনের স্ট্রাকচার এটা। তাকে দেখে নিই নাইট্রোবেনজিন কেমন করে তৈরি করা যায়। বেনজিনের মধ্যে যদি গাঢ় H2SO4 এবং গাঢ় HNO3 দিই এবং টেম্পারেচার দিই 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস, তাহলে নাইট্রোবেনজিন তৈরি হয়। এবার নাইট্রোবেনজিনের মধ্যে যদি টিন এবং গাঢ় HCl দিই, তাহলে নাইট্রোবেনজিন বিজারিত হয়ে অ্যানিলিনে পরিণত হয়। অ্যানিলিনের মধ্যে যদি NaNO2 আর লঘু H2SO4 দিই এবং 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, এই বিক্রিয়াটার নাম ডায়াজোটাইজেশন, তাহলে তৈরি হবে N2 প্লাস HSO4 মাইনাস, অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফেট তৈরি হচ্ছে। এটা একটা লবণ, এর মধ্যে লঘু H2SO4 দিয়ে হিট করলে আমরা আবার ফেনল পেয়ে যাব। এই বিক্রিয়াতে আমরা লঘু H2SO4 এর পরিবর্তে লঘু HCl সাধারণত ব্যবহার করি না। তার কারণ লঘু HCl ব্যবহার করলে বেনজিন ডায়াজোনিয়াম হাইড্রোজেন ক্লোরাইড যেটা তৈরি হবে, এখানে HSO4 এর বদলে Cl আসবে, তাহলে ক্লোরাইড তৈরি হবে, কিন্তু সেটা থেকে কিছুটা পরিমাণ ক্লোরোবেনজিন তৈরি হয়। তাই বেনজিন ডায়াজোনিয়াম লবণটি যাতে কিছুটা পরিমাণ ক্লোরোবেনজিন উৎপন্ন করে নষ্ট না হয়ে যেতে পারে, সেই জন্য আমরা লঘু H2SO4 এর বদলে লঘু HCl ব্যবহার করব না, আমরা ব্যবহার করব লঘু H2SO4। তাতে ইল্ড বেশি হয়, তাতে প্রোডাক্টের ইল্ডটা বেশি হয়। তাহলে এইভাবে আমরা বেনজিন থেকে ফেনল তৈরি করতে পারি ভায়া নাইট্রোবেনজিন। তাহলে মেকানিজমটা আমরা দেখে নিই। মেকানিজমের মধ্যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, এখানে সালফিউরিক অ্যাসিডের যে H আছে সেই Hটাকে নিয়ে নাইট্রিক অ্যাসিডটি প্রোটনেটেড হলো। তাহলে সালফিউরিক অ্যাসিড কিন্তু এখানে নাইট্রিক অ্যাসিডকে প্রোটন দান করছে, তাহলে প্রোটনেটেড করছে নাইট্রিক অ্যাসিডকে। এবার এই প্রোটনেটেড নাইট্রিক অ্যাসিড এইভাবে নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করে এবং এই নাইট্রোনিয়াম আয়নটি লিনিয়ার, সরল রৈখিক। এখানে নাইট্রোজেন sp সংকরায়িত অবস্থায় আছে। অর্থাৎ এটি একটি ইলেকট্রোফাইল উৎপন্ন হলো। এবার ইলেকট্রোফাইলটি বেনজিন বলয়ের সাথে রিয়াকশন করবে। তাহলে এখানে যে ডাবল বন্ডটি ছিল সেটা N কে অ্যাটাক করলো, এখানে বন্ডটা খুললো, তাহলে এরকম একটা কন্ডিশন আসলো। এবার এই যে ক্যাটায়নটা তৈরি হলো, এই ক্যাটায়নটা কিন্তু রেজোন্যান্স করছে এই ডাবল বন্ডগুলোর সাথে, তাহলে এটা স্টেবল। এরপরে H প্লাস হিসেবে রিমুভড হয়ে গেল, তাহলে এখানে ডাবল বন্ড আসলো, অর্থাৎ আমরা নাইট্রোবেনজিন তৈরি করে ফেলতে পারলাম। তাই এই যে নাইট্রোবেনজিন যে তৈরি হলো, আমরা যদি এভাবে লিখতাম, এই যে নাইট্রোবেনজিন যে তৈরি হলো, এই নাইট্রোবেনজিন কিন্তু এর মধ্যে টিন এবং লঘু HCl দিলে পরে সেটা ধীরে ধীরে অ্যানিলিনে কনভার্ট হয়ে যায়। তো এই অ্যানিলিনে কিভাবে কনভার্ট হচ্ছে সেটার মেকানিজম এবার আমরা দেখে নিই। এই টিন মানে মেটাল, এর মধ্যে তো প্রচুর ইলেকট্রন আছে। তাই যদি ইলেকট্রন একটা সাপ্লাই দেয় এনকে, তাহলে ইলেকট্রন এখানে আসবে, তাহলে একটা ইলেকট্রন এখানে আসলো এবং এই বন্ডটা কিন্তু তখন খুলে যাবে। সেক্ষেত্রে প্লাস চার্জটা যেমন ছিল তেমনই থাকলো, কিন্তু এখানে হয়ে গেল মাইনাস, তাহলে একটা ইলেকট্রন আসলো এবং এখানে মাইনাস হয়ে গেল। ডাইলিউট HCl দিলে, অর্থাৎ লঘু HCl দিলে এখান থেকে একটা H প্লাস এখানে আসলো, তাহলে এরকম পেলাম আমরা। এরপরে এবার টিন আবার আসলো, আবার ইলেকট্রন সাপ্লাই করলো, তাহলে কিন্তু নাইট্রোজেনের প্লাস চার্জ থাকলো না, তাহলে এখানকার অক্সিজেন ব্যাক করবে, এটা বেরিয়ে যাবে। তাহলে এইভাবে ধীরে ধীরে তৈরি হলো অ্যানিলিন। যে অ্যানিলিনটা তৈরি হলো, সেই অ্যানিলিনটার মধ্যে যদি আমরা ডায়াজোটাইজেশন রিয়াকশন ঘটাই, অর্থাৎ NaNO2 এবং লঘু H2SO4 দিলে পরে তৈরি হবে HNO2 নাইট্রাস অ্যাসিড। এই নাইট্রাস অ্যাসিড কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এরকম করে এবং তৈরি হবে বেনজিন ডায়াজোনিয়াম লবণ। এখানে খেয়াল রাখতে হবে যে টেম্পারেচার যেন 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মেনটেন হয়, কারণ হাই টেম্পারেচার হলে পরে এই ডায়াজোনিয়াম লবণটি ভেঙে যায় এবং নাইট্রোজেন উৎপন্ন হয়। তাই টেম্পারেচার সবসময় 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখতে হবে। এবার যদি আমরা এর মধ্যে লঘু অ্যাসিড দিয়ে হিট করি, তাহলে ফেনল পাবো। লঘু অ্যাসিডের জায়গায় শুধু জল দিয়ে আমরা যদি আর্দ্র বিশ্লেষণ ঘটাতাম, তাহলে কিন্তু ফেনলই পেতাম।
তো এই যে এখানে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্যাটায়নটা তৈরি হচ্ছে, তার সাথে আমরা কিন্তু HSO4 কে অ্যানায়ন হিসেবে রেখে দিতে পারি। তাহলে বেঞ্জিন ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফেট, যেটা আমরা দেখেছিলাম বিক্রিয়াতে, এইখানটায় অর্থাৎ আমরা যদি H2SO4 এর বদলে HCl ব্যবহার করতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু HNO2 তৈরি হতো, অর্থাৎ H2SO4 এর বদলে HCl ব্যবহার করলেও সেম হতো, কিন্তু এখানে আমরা HSO4 মাইনাস এর বদলে Cl মাইনাস পেতাম। তার মানে আমাদের যে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণটা হতো সেটা খানিকটা এরকম, এইটা। অ্যাকচুয়ালি কি হয়, এরা তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার যদি হাই হয়ে যায় বা এমনি অবস্থাতেও সামান্য বিভাজিত হতে পারে, তো হলে পরে এখান থেকে কিন্তু আমরা এরকম পাবো, ক্যাটায়ন পাবো। এই ক্যাটায়নটা কিন্তু Cl মাইনাসের সাথে খুব দ্রুত বিক্রিয়া করে তৈরি করে ফেলে Cl। যাতে ক্লোরোবেনজিন না উৎপন্ন হয় সেই জন্য আমরা এখানে HCl ব্যবহার করিনি। HCl ব্যবহার করলে কিন্তু এখানে একটা চান্স থাকতো ক্লোরোবেনজিন তৈরি হওয়ার, তাহলে আমাদের বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণটা কম পরিমাণে উৎপন্ন হতো। কিন্তু এই যে বেঞ্জিন ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফেট ব্যবহার করার জন্য এই HSO4 মাইনাসের সাথে সেরকম কোনো রিঅ্যাকশন হবে না, অর্থাৎ এখানে অন্য কোনো প্রোডাক্ট ফর্মেশনের কোনো চান্স নেই, তাই আমরা লঘু H2SO4 কিন্তু এখানে ব্যবহার করেছিলাম। তাই তোমরা সবসময় ডায়াজোটাইজেশন বিক্রিয়ায় লঘু H2SO4 ব্যবহার করবে লঘু HCl এর বদলে। এবার আমরা দেখব যে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করে কি করে ফেনল প্রস্তুত করা যাচ্ছে। স্যালিসাইলিক অ্যাসিড, তার মধ্যে NaOH দিলে সোডিয়াম স্যালিসাইলেট হবে। এবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলে মাঝখানে যে CO2টা বাদ চলে যাবে এবং হবে সোডিয়াম ফেনক্সাইড। সোডা লাইম দিলাম, সোডা লাইম দিয়ে আমাদেরকে এটি হিট করতে হয়, এক্ষেত্রে হিট করলে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে CO2 চলে যাবে, তাহলে ONA হবে, তার মধ্যে লঘু অ্যাসিড দিলে পরে ফেনল উৎপন্ন হবে। এবার আমরা দেখব যে ক্লোরো, ব্রোমো বা আয়োডোবেনজিন থেকে কিভাবে আমরা ফেনল পেতে পারি। এটা আমরা সাধারণভাবে হ্যালোবেনজিন নিলাম, এখানে X লিখেছি, X মানে হ্যালোজেন, সেটা ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন হতে পারে, সেই হিসাবে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন বা আয়োডোবেনজিন হবে। এই ক্লোরো, ব্রোমো বা আয়োডোবেনজিন থেকে আমরা ফেনল প্রস্তুত করব। তার আগে দেখে নিই যে বেনজিন থেকে কি করে হ্যালোবেনজিন তৈরি করা যায়। তো ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন তৈরির প্রসেসটা একই। বেনজিন থেকে ক্লোরো বা ব্রোমোবেনজিন তৈরি করতে গেলে Cl2 1 মোল এবং Fe দিতে হবে, বা Cl2 1 মোল এবং FeCl3 দিতে হবে। ব্রোমিনের ক্ষেত্রে ব্রোমিন 1 মোল এবং Fe, বা ব্রোমিন 1 মোল আর FeBr3 দিতে হয়। এখানে 1 মোলের বদলে যদি বেশি করে দিই আমরা, তাহলে আরো বেশি ক্লোরিন বা ব্রোমিন এই বেনজিন বলয়ে প্রবেশ করবে, সেই জন্য আমাদের রেস্ট্রিক্টেড থাকবে 1 মোল। আয়োডিন কিন্তু লেস রিঅ্যাক্টিভ, তাই আয়োডিন এই প্রসেসে তৈরি না করে এই প্রসেস যদি আমরা HNO3 দিই আয়োডিনের সাথে, তাহলে আয়োডোবেনজিন খুব ভালো অ্যামাউন্টের তৈরি হয়। তাই যে হ্যালোবেনজিন আমরা তৈরি করে ফেললাম, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডোবেনজিন। এইবার এর মধ্যে যদি আমরা ম্যাগনেসিয়াম এবং শুষ্ক ইথার দিই, শুষ্ক ইথার না দিলে ম্যাগনেসিয়াম বা যে গ্রিগনার্ড বিকারকটা তৈরি হবে সেটি কিন্তু ইথারের মধ্যে যে জল থাকবে সেই জলের সাথে বিক্রিয়া করে ফেলতে পারে, সেই জন্য আমরা শুষ্ক ইথার নিব। তাহলে তৈরি হবে MgX, এটা একটা গ্রিগনার্ড রিএজেন্ট। এই গ্রিগনার্ড রিএজেন্টের মধ্যে যদি আমরা O2 দিই, অক্সিজেন, তাহলে তৈরি হবে O2MgX, বা এইভাবে লেখা যেতে পারে OOMgX। আমরা যদি আবার এর মধ্যে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটা দিই, মানে বেশি পরিমাণে যদি দিই, তাহলে তৈরি হবে OMgX। এটা দুই অণু তৈরি হচ্ছে এখান, এটার সাথে এটার বিক্রিয়ায়, তাহলে OMgX তৈরি হয়ে গেল। এইবার এর মধ্যে যদি লঘু HCl দিই, মানে কোনো অ্যাসিড যদি আমরা যোগ করি, তাহলে আলটিমেটলি তৈরি হবে ফেনল। তাহলে এইভাবে আমরা হ্যালোবেনজিন থেকে ফেনল তৈরি করতে পারি। তো কি করে হ্যালোবেনজিন তৈরি হচ্ছে, অর্থাৎ ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন তৈরি হচ্ছে, তার একটু মেকানিজমটা আমরা দেখে নিব। Feর সাথে
Cl2 বা Br2 এর বিক্রিয়ার, আমি X2 লিখলাম, প্রথমে তৈরি হবে FeX3, সেটা Cl2 হলে পরে এখানে FeCl3 বা Br2 হলে FeBr3 তৈরি হচ্ছে। পুনরায় X2 দিলে এটা তৈরি হচ্ছে। তো এবার এখান থেকে আমরা এরকম পেতে পারি X প্লাস FeX4 মাইনাস। এবার বেঞ্জিনের সাথে এই X প্লাস রিঅ্যাক্ট করবে, সেক্ষেত্রে ডাবল বন্ডটা X কে যদি অ্যাটাচ হয় X এর সাথে, তাহলে পাওয়া যাবে এই ক্যাটায়নটা কিন্তু স্টেবল, কারণ সেটা রেজোন্যান্স করবে। এর পরের ধাপে গিয়ে এইচটা এইখানে আসবে, H প্লাস হিসেবে বেরিয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি হ্যালোবেনজিন। 5 নম্বর বিক্রিয়া। এবার আমরা ডাউ পদ্ধতিতে কি করে ফেনল তৈরি করব সেটা দেখে নিই। এখানেও ক্লোরোবেনজিন নিতে হয়। সেই ক্লোরোবেনজিনের মধ্যে যদি আমরা NaOH দ্রবণ যোগ করি, NaOH দ্রবণ, আর 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 300 ATM চাপ দিলে পরে এখানে আসে ONA সোডিয়াম ফেনক্সাইড, এর মধ্যে H3O প্লাস দিলে পরে ফেনল পাওয়া যায়। কিউমিন কি? কিউমিন আসলে আইসোপ্রোপাইল বেঞ্জিন। তো এই আইসোপ্রোপাইল বেঞ্জিন থেকে আমরা ফেনল তৈরি করব। তার আগে দেখে নিই যে বেঞ্জিন থেকে কি করে কিউমিন পাওয়া যেতে পারে। বেঞ্জিন বলা হয় যদি প্রোপিন, H3PO4, 250 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ দিই তাহলে কিউমিন পাওয়া যায়। বা আমরা ফ্রিডেল-ক্রাফট অ্যালকিলেশন, যেটা ক্লাস 11-এ ছিল, সেই পদ্ধতিতেও আমরা কিন্তু কিউমিন তৈরি করতে পারি। সেক্ষেত্রে প্রোপাইল ক্লোরাইড, N প্রোপাইল ক্লোরাইড এবং অনাদ্র AlClC ব্যবহার করলে মেজর প্রোডাক্ট হিসেবে আইসোপ্রোপাইল বেঞ্জিন পাওয়া যায়। কিউমিনের মধ্যে যদি অক্সিজেন এবং 95 থেকে 135 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া যায় তাহলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড হবে। এই কিউমিন হাইড্রোপারঅক্সাইড তার মধ্যে লৌহ H2SO4 দিয়ে হিট করলে ফেনল এবং তার সাথে আমরা অ্যাসিটোন পাবো। ক্লাস 12 এর জন্য এই বিক্রিয়াটি ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখবে। ক্লাস 12 এর পরীক্ষায় প্রায়ই আসে এই কোশ্চেনটি, যে কিউমিন থেকে কি করে ফেনল প্রস্তুত করা যায়, এবং তার সাথে এই যে দ্রব্যটা পাওয়া গেল অ্যাসিটোন, সেটিকেও খেয়াল রাখবে। তাহলে আজকের পর্ব এইটুকুই। নেক্সট পর্বে আমি পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।